এর আগের ভিডিওটাই আমি করেছিলাম ফলতা থেকে পলাশী, শান্তনু বসুর লেখা সেই অত্যন্ত আলোচিত বইটি নিয়ে। আর আজকে আমি একদম উপস্থিত হয়েছি সেই বইটিরই সেকেন্ড পার্ট, পলাশীর পরে, এই বইটা নিয়ে। খুব সংক্ষেপে এই বইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা সারব। পলাশীর পরে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। সেটা আমরা জানি, ছোটবেলা থেকে ইতিহাস বইতে পড়েছি। এবং ফলতা থেকে পলাশীতে মূলত যে ইতিহাস বর্ণিত হয়েছে আমি আগেই বলেছিলাম, সেটা অত্যন্ত পপুলার ইতিহাস। মানে তার অনেকটাই, এতগুলো বছর পরেও, সেই 1757 থেকে আজকে 2024, এখন আমরা বিশ্বাসঘাতক বলতে মির্জাফারের নামই বলি। এবং পলাশীর আমবাগান, সেই রবার্ট ক্লাইভ আর সিরাজদৌল্লার যুদ্ধ, সিরাজদৌল্লার পরাজয়ের কারণ, সিরাজদৌল্লার এই যে সিরাজদৌল্লার সঙ্গে সঙ্গে বাংলা তথা ভারতবর্ষের কোথাও একটা করুণ পরিণতির সূচনা, এরকম একটা আমরা পড়ে আসছি। সেটাই লেখক ফলতা থেকে পলাশীতে খুব সুন্দরভাবে পরতে পরতে তুলে ধরেছেন। এবং আমরা জানি যে আমরা ঠিক যেভাবে পপুলার ইতিহাসকে দেখে আসি, ঘটনা যেভাবে এগিয়েছে, হয়তো তার কাঠামোটা এক রয়েছে, কিন্তু পড়তে 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 অনেকগুলো লেখক তার কল্পনা এবং বাস্তবের সংমিশ্রণে এমনভাবে বিষয়টাকে তুলে ধরেছেন যেটা খুব আকর্ষণীয়। পলাশীর পরে বইটি আরও বেশি আকর্ষণীয় বলে আমার কাছে মনে হয়েছে। তার কারণ মূলত ওই যে বললাম, পপুলার যে ইতিহাসটা রয়েছে, যেটার কথা মোরাললেস আমরা সবাই অল্প বিস্তর জানি, বিশেষত যাদের ইতিহাসে একটু বেশি আগ্রহ আছে। কিন্তু এই যে পলাশীর পরে, এখানে মূলত 1757 থেকে 1760 এই 3 বছরকে নিয়ে এই বইটি লেখক তুলে ধরেছেন, 3 বছরের ঘটনাবলী নিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই 3 বছরের মধ্যে এমন অনেক ঘটনাবলী আছে, এমন অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম রাজনৈতিক চাল আছে, যেগুলো কিন্তু সাধারণভাবে, এমন কিছু চরিত্র আছে যাদের কথা সাধারণভাবে আমরা পাই না, সেইগুলোকে আমরা জানতে পারি। এবং এই যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, ঠিক রাজদণ্ড রূপে দেখা দিল ঠিকই, কিন্তু সেটা তখনও পোক্ত হয়নি, হতে চলেছে। এবং সেই হওয়ার যে ক্রম বিকাশ বা রাজদণ্ড হয়ে ওঠার যে পদক্ষেপগুলো, সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। সিরাজদৌল্লার পরাজয়ের পর আমাদের খুব মনে প্রশ্ন জাগে যে সিরাজদৌল্লার মৃত্যু হয়েছিল, আমরা জানি তাকে খুন করা হয়েছিল, কিন্তু লুৎফা বা তার মা আমিনা বেগম, তার স্ত্রী, তার ঠাকুমা নানি বেগম, ঠাকুমা বলবো না, দিদিমা ছিলেন সম্পর্কে, নানি বেগম, তো এদের সারাফুন্নিসা মানে যিনি আলীবর্দীর স্ত্রী ছিলেন, তো এদের কি হয়েছিল সিরাজদৌল্লার ভাইয়ের। এবং এই যে সিরাজদৌল্লার পরে যাকে বসানো হলো মির্জাফর তো নিতান্তই, মানে তাকে বলা হতো মানে ক্লাইভের দাদা, এরকম একটা বলা হতো। কিন্তু পাশাপাশি মির্জাফরের ছেলে যে ছিল মিরান, তার যে কি বিভৎস চেহারা, এবং যারা সিরাজদৌল্লার এগেনস্টে কনস্পিরেসি করেছিলেন, ঠিক তাদের অবস্থানটা তখন কি ছিল, তাদের মধ্যে একটা অদ্ভুতভাবে খেয়েই লেগে গিয়েছিল, তাদের কারোর সঙ্গে কারোর মিল ছিল না। এবং সবচেয়ে বড় ব্যাপার, ক্লাইভ কিন্তু এই পুরো অবস্থাটার ফায়দা লুটছিলেন। এবং পড়তে পড়তে গিয়ে কোথাও একটা মনে হয়, যদি রবার্ট ক্লাইভ সেই সময় যদি না আসতেন ভারতবর্ষে, মাদ্রাজ থেকে যদি ওনাকে পাঠানো না হতো এই ফলতা মানে ফোর্ট উইলিয়াম পুনরুদ্ধারের জন্য, তাহলে বোধহয় ভারতবর্ষের ইতিহাসটা হয়তো অন্যরকম হলেও হতে পারত। আবারও বলি, এটা কিন্তু একদম কল্পনার আশ্রয়ে লেখক লিখেছেন, কিন্তু তা সত্ত্বেও বলতে হয় ফ্যাক্টগুলো নিশ্চয়ই রয়েছে। যেমন এখানে কিন্তু এখনো পর্যন্ত হীরাবাই এবং হীরাবাইয়ের যে দাদা মোহনলাল, যিনি ছিলেন সিরাজদৌল্লার প্রধান সেনাপতি, তিনি বেঁচে থাকেন। খুব মনে প্রশ্ন জাগে, এখানেও কিন্তু সেই সব সমাধান হলো না, মনে প্রশ্ন জাগে যে তাদের পরিণতি কি হলো। আমি জানি না, মানে আমার খুব একটা ইচ্ছা রইল যে যদি কখনো সুযোগ হয় লেখকের সঙ্গে কথা বলে বেশ কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে জানার। আবার এক এক সময় মনে হয় যে না, বেশি জানারও দরকার নেই, কারণ অনেক সময়
যদি জানতে পারি যে হয়তো লেখক ওটা কল্পনার আশ্রয়ে লিখেছেন, তাহলে কোনো জায়গায় হয়তো মনে আঘাত লাগতে পারে, কিন্তু কল্পনার আশ্রয়ে হলেও কিন্তু এই লেখাটি কিন্তু খুব মন ছুঁয়ে যায়। বিশেষত বললাম যে এই যে সূক্ষ্ম অনেক বিষয় রয়েছে, অনেক ঘটনাবলী রয়েছে, পড়তে পড়তে কিছু কিছু ক্ষেত্রে লেখাটাকে স্লথ মনে হয়, তারপর মনে হয় ঠিক তা নয়, আসলে সব ঘটনাবলী যে খুব দ্রুততার সঙ্গে এগোবে তা তো নয়। সেই সময় ঘটনাবলী অ্যাকচুয়ালি যেভাবে এগিয়েছিল, মানে প্রচুর প্রচুর কি বলবো, প্রচুর কূটনৈতিক চাল রয়েছে, প্রচুর পরিস্থিতিগতভাবে তার উত্থান পতন রয়েছে। সেই সমস্ত দিক থেকে পলাশির পরে সত্যি খুব একটা ইন্টারেস্টিং বই, এবং লেখক শেষে যেটা ইঙ্গিত দিয়েছেন এরপরে থার্ড পার্ট আসবে, কিন্তু সেই থার্ড পার্ট এখনো ভবিষ্যতের গর্ভে, সুতরাং সেই থার্ড পার্টের জন্য এখন অপেক্ষা করে থাকতে হবে। এই বইটি প্রকাশ করেছে পত্রভারতী এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 525 টাকা, এবং বইটি প্রথম প্রকাশিত হয়েছে 2023 সালে ডিসেম্বর মাসে। তো এই পর্যন্ত বলে আমি আমার একদম বক্তব্যকে সংক্ষিপ্ত করলাম। আশা করি যারা এই বইটা ইতিমধ্যে হাতে তুলে নিয়ে পড়েছেন তাদের ভালোই লাগবে। তবে একটা কথা বলবো যে এই ধরনের লেখা, মানে শেষে একটা কথাই আমার বলার, যে এই ধরনের লেখা মানে পলাশির ফলতা থেকে পলাশি কিংবা পলাশির পরে, আমার মনে হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে দুটো বই খুব উল্লেখযোগ্য ভূমিকা ভবিষ্যতেও নেবে। কারণ এই ধরনের জানি না, মানে আমার জানার বাইরেও হয়ে থাকতে পারে, কিন্তু আমার জানার মধ্যে এই ধরনের ডিটেলিং, যে রাজনৈতিক যে ডিটেলিং, সেইটা নেই। সুতরাং যদি ইচ্ছা থাকে সেই সময়টাকে ফিরে দেখার, পড়বেন, আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, বই পড়বেন।